নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়। প্রতিদিনই কত না দিবস আমরা পালন করে থাকি বিভিন্ন সময়ে। কখনো মনীষীদের জন্মদিন, কখনো কোনো ঘটনা, কখনো কোনো ঐতিহাসিক দিন। সেরকমই এমন একটা দিন আজকে যা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ব জলাভূমি দিবস। যদিও আমরা অনেকেই এই সম্পর্কে সচেতন নই বা কতটা দরকার জলাভূমি সংরক্ষণ করার সে সম্পর্কেও সচেতন নই। বিশ্ব, দেশ এবং অবশ্যই আমাদের রাজ্যেও কিন্তু এ নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে এবং কতটা জরুরি সে সব নিয়ে আলোচনা করব। আজকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। স্বাগত আপনাকে। নমস্কার। এটা বলছিলাম যে বিশ্ব জলাভূমি দিবস অনেকেই হয়তো জানেন না যে বিশ্ব জলাভূমি দিবস। এই মুহূর্তে আমরা ইকো পার্কের এখানে দাঁড়িয়ে রয়েছি, বিশ্ব জলাভূমি দেখা যাচ্ছে, কিন্তু এটা ছাড়াও ওভারঅল শুরুতে যেটা আপনার কাছে জানতে চাইব যে বিশ্ব জলাভূমি দিবস কেন গুরুত্বপূর্ণ, আর এই বছরের থিমটাও যে সংরক্ষণ করতে হবে এবং খুব তাড়াতাড়ি, তো কেন খুব বেশি গুরুত্বপূর্ণ এই বিশ্ব জলাভূমি দিবসটা পালন করা এবং সেটাকে বোঝা, উপলব্ধি করা? একদমই, এটা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে যেটা কথাটা শুরু করছেন আপনি। অবশ্যই ওয়েটল্যান্ড যে ব্যাপারটা, যেটা বিশ্ব জলাভূমি, যেটাকে আমরা ওয়েটল্যান্ড ডে হিসাবে 2 ফেব্রুয়ারিটাকে আমরা বলে থাকি, এবং সেটা শুরু হয়েছিল 1997 সালে। প্রথম কিন্তু এই ওয়েটল্যান্ড ডেটাকে প্রথম আমরা পালন করতে শুরু করি। এই যে রামসার যে সাইট, মানে ওয়েটল্যান্ড যে জায়গাটা, সেটাকে বেসিক্যালি আমরা রামসার সাইট বলি। এবং প্রথম কিন্তু এটা নিয়ে আমাদের একটা বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দেশ থেকে সমস্ত পরিবেশ মানে সচেতন যে মানুষেরা একটা জায়গায় এসে তারা এই ব্যাপারটাকে নিয়ে প্রথম অ্যাওয়ারনেস করা শুরু করলেন। যেহেতু রামসার বলে জায়গাটাতে এটা শুরু হয় এবং সেখানে প্রায় 197টা দেশ এসে সমস্ত এই নিয়ে তাদের যে জায়গাগুলো আছে সেখানকার কিভাবে কনজারভেশনস করা যায়, কিভাবে তাদের বৈচিত্র্যগুলোকে ধরে রাখা যায় এবং এই ইম্পর্টেন্স সেগুলো সমস্ত দেশকে জানানো এবং সেখানকার মানুষরা যাতে এগিয়ে আসে এবং সেগুলোকে, সেই জৈব বৈচিত্র্যটাকে সংরক্ষণ করার চেষ্টা করে, এটাই ছিল মেন উদ্দেশ্য। সমীক্ষা তো বলছে যে প্রায়, যদি 1700 সাল থেকে ওই সময় থেকে ধরি, প্রায় 90% ওয়েটল্যান্ড আমরা ধ্বংস করে ফেলেছি। একদমই তাই, মানে বেসিক্যালি কতটা ডেঞ্জারাস এবং কতটা, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এবারের কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে থিমের জন্য? প্রত্যেক বছরই আমাদের যেটা ইউএন থেকে যেটা করা হয়, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক থেকে, এটাকে একটা থিমের ওপর বেস করা হয় যে আমরা ওয়েটল্যান্ড দিবস, যেটা জলাভূমি দিবসকে এবছরে যেটা আছে যে রেস্টোরেশনস, মানে আমরা ওয়েটল্যান্ড রেস্টোরেশনস, যে কোনো দেশে কিন্তু এই সংরক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই ধরনের ওয়েটল্যান্ড আছে এবং প্রত্যেকটা দেশই কিন্তু এখন এই ওয়েটল্যান্ডসগুলোকে কিভাবে মেনটেন করা যায় সেটাই হচ্ছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যে ওয়েটল্যান্ডটা আছে সেটা আমাদের প্রাকৃতিক কারণ হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেখানে জৈব বৈচিত্র্য, অ্যানথ্রোপোলজিক্যাল একটা স্ট্রেস হতে পারে, যেখানে মানুষ বুঝতে পারছে না যে কোনটা ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু একটা জল থাকবে এবং তার সাথে কিন্তু সোয়াম্প, মানে একটা যে জায়গাটা স্থলভূমির একটা সংযোগস্থল, একদম কিছুটা জল কিছুটা স্থলের, কিছুটা যেরকম দেখতে পাচ্ছি সেরকম। আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় যে রামসার সাইট, সেটা হচ্ছে আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এরিয়া। এবং আমাদের ভারতেই কিন্তু আমরা দেখতে পাই যে 175টা এরকম আছে, ছোট বড় মিলিয়ে। সেখানে যেমন জৈব বৈচিত্র্য আছে, প্রচুর মানুষ, লাইভলিহুড যেটা আমরা দেখতে পাই যে ভীষণভাবে এই ওয়েটল্যান্ডের উপর ডিপেন্ডেন্ট। আর ওয়েটল্যান্ডকে কিন্তু সব জায়গাতে একটা কিডনি হিসাবে ধরা হয়, মানে পুরো এইভাবে ফিল্ট্রেশনস করে আমাদের দূষিত সারা সোসাইটি, সারা জায়গাকার যে সমস্ত দূষিত পদার্থগুলোকে থ্রু ফিল্ট্রেশনস করে বার করে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং আমাদের কাছে এটার অনেক গুরুত্ব আছে। একদমই। এই জায়গাটা থেকে যেটা, যারা উপরে রয়েছেন সাধারণ মানুষ, যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, হয়তো আপনি কাজ করতে গিয়ে বুঝেছেন যে সাধারণ মানুষের মধ্যে এই উপলব্ধি করাটা যে এটা কেন ইম্পর্টেন্ট, কেন, কারণ
সাদা চোখে এটা বোঝাটা মুশকিল। এটার যে ভালো বা খারাপ ফলটা অনেকদিন পর বোঝা যায়, এবং যেটা আমরা যেমন সমীক্ষায় উঠে এসেছি, কারণ আমরা অনেক রকম সমস্যা নিয়ে কথা বলি, কিন্তু পরিবেশ হচ্ছে এমন একটা বড় সমস্যা, এবং বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে এবং সমস্ত কিছুকে এফেক্ট করে যায়, যেটা বলছি যে ডাইভার্সিটি, যে পুরো ইকোসিস্টেমটাই ঘেঁটে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রে এটা কতটা ইম্পর্টেন্ট, এবং রাজ্য স্তরে কী কী পদক্ষেপ করা হচ্ছে? ভীষণ দরকার। যেটা প্রথমেই আমি যেখান থেকে বলছিলাম যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা খুব পুরনো একটা জায়গা, এবং এখানেতে কিন্তু আমাদের যে ন্যাচারাল ইরিগেশন প্রসেস যেভাবে ফলো করা হয়, সেই ইরিগেশনস জায়গাটাও কিন্তু খুব পুরনো সিস্টেমেতে মেনটেন হয়, এবং আমাদের যে সমস্ত মানে নদী নালা আছে সেগুলো যেভাবে কানেক্টেড আছে, এবং আমাদের টোটাল ওয়েস্ট, যেটা সিটির যে মেট্রো সিটির একটা সলিড ওয়েস্ট আমরা দেখি যে সেটাও যেভাবে ডিপোজিটেড হয়, সেটাও কিন্তু আমাদের খুব পুরনো ব্যবস্থাপনার মধ্যে আছে। কিন্তু আমরা সব থেকে আমাদের যেটা খুব একটা আশার আলো যেটা ওয়েটল্যান্ডের আছে, যেটা ওয়েটল্যান্ড কিন্তু নিজে মানে এই জলাভূমির কিন্তু নিজস্ব একটা ফিল্ট্রেশনস ক্যাপাসিটি আছে, এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যতই ওয়েস্ট ওয়াটার আসুক না কেন, আলটিমেটলি ওখানকার যে মাইক্রোবসগুলো আছে, ওখানকার যে জলজ উদ্ভিদগুলো আছে, তারা একটা ন্যাচারাল সিস্টেমেতে সেগুলোকে ফিল্ট্রেশনস করে দিচ্ছে। তার ফলে সেই যে দূষিত যে ম্যাটেরিয়ালসগুলো সেটা কিন্তু আমাদের অতটা অ্যাফেক্ট করতে পারছে না, এবং যে জলটা তারপরে সে মিশছে সেটাও কিন্তু অনেক পরিশ্রুত একটা ওয়াটার আমরা পাচ্ছি। আমরা আজকে জলাভূমি দিবসে আমার মনে হয় যে আর্টিফিশিয়াল ওয়েটল্যান্ড ক্রিয়েশনসের দিকেও কিন্তু আমাদেরকে আরও বেশি নজর দেওয়া উচিত। আর যেটা রাজ্য সরকারের স্তর থেকে অবশ্যই এখানেতে বিভিন্ন ধরনের প্রজেক্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে কিভাবে এখানে কোন কোন ধরনের গাছ সেটা থাকবে, এবং সেখানেতে মানুষের ইন্টারভেনশনস বা পদক্ষেপ কতটা থাকবে সেটাও ভীষণ রেস্ট্রিক্টেডভাবে করা। এবং সবথেকে বড় কথা যে এই যে মাইক্রোবস যেগুলো আছে, যেগুলো অণুজীবী, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই একটি অণুজীব আমাদের কিন্তু মানে পুরো পৃথিবীটাকে শান্ত করে দিয়েছিল। ঠিক এখানেও কিন্তু প্রচুর এরকম অণুজীবী আছে, যেটা জলে স্থলে ইভেন আমরা দেখতে পাই যেগুলো গাছের সাথেও বিভিন্নভাবে আছে। সেখানে প্রচুর পরিমাণে মেডিসিনাল প্লান্ট আছে, যেগুলোর অ্যাক্টিভিটি কিভাবে বাড়াচ্ছে, মানে এদের কন্ট্রিবিউশনসগুলো কিন্তু অনেক রকমভাবে থাকছে, এবং সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এবং রাজ্য স্তরে সেই গবেষণাগুলোতে অনেক বেশিভাবে আমাদেরকে মানে যাতে উৎকৃষ্ট মানের কিছু গবেষণা উঠে আসে সেই দিকে লক্ষ্য দেওয়া হচ্ছে। এবং বেশ কিছু প্রাণী হারিয়ে গেছে প্রায়, মানে এই লাঙ্গুর, মাউস যেগুলো আমরা দেখতে পাই একদমই কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, যেগুলো আমরা বেজি যে জিনিসটা, সেটা কিন্তু ওখানে খুব মানে এটা একটা এই ওয়েটল্যান্ডের খুব সুন্দর একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, সেখানে পাওয়া যেত। কিন্তু এখনকার দিনে আমরা এত বেশি পেস্টিসাইডস, কেমিক্যাল পেস্টিসাইডস, কারণ ওটা একটা এগ্রিকালচারাল ল্যান্ডও আছে ওটার সাথে, সুতরাং এত বেশি ইউজ করছি, সুতরাং এই ধরনের প্রাণী, এই ধরনের পাখিও হারিয়ে যাচ্ছে প্রচুর। এইগুলোকে ডাইভার্সিটিগুলোকে বজায় রাখার জন্য কিন্তু এই ধরনের একটা উদ্যোগ বা আজকে যেভাবে ওয়েটল্যান্ড দিবস পালন হচ্ছে সেটাও কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ দিক। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যেটা আমি বলছিলেন যে ন্যাচারাল, ইস্ট কলকাতার কিছুটা ন্যাচারাল রয়েছে, আর এরকম কৃত্রিমভাবে করাটাও মানে এই জায়গাটার কি সবসময় আমরা জানি যে এটা ধাপা মানে ওয়েস্টল্যান্ড, মানে ধাপা সবার কাছে খুব মানে একটা ভীষণ নোংরা জায়গা, এবং সেখানে আমাদের সারা শহরের যে শুধু নোংরা জিনিসগুলো গিয়ে জমা হচ্ছে সেটাই আমাদের সাধারণ মানুষের কাছে জানা আছে। কিন্তু এটারও যে একটা অন্য দিক আছে, বা আমাদের বায়োডাইভার্সিটিতে এটারও যে একটা গ্রেট ইম্পর্টেন্সই আছে, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি মানে কোনো নষ্ট জিনিস আমরা বলি, অ্যাকচুয়ালি কোনো কিছুই নষ্ট নয় এই পৃথিবীতে, সবকিছুরই একটা কোথাও না কোথাও গুরুত্ব আছে, এবং সেটা কিভাবে কাজে লাগাবো তার উপর নির্ভর করে। আমরা আলোচনা আরও এগোবো, কিন্তু যেটা বলছিলাম এখানে তো আছি, আমরা আরও একটু ওই দিকটাও একটু তাহলে আমরা ঘুরে দেখবো। আচ্ছা আচ্ছা।
বিশ্ব জলবায়ু দিবস নিয়ে আলোচনা চলছে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। আচ্ছা, এই মুহূর্তে আমরা রয়েছি এখানে, যেটা ওয়েটল্যান্ডে যেটা কথা বলছিলাম, অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আর কি কি বিষয় মনে হয় দরকার, যেমন কার্বনের ক্ষেত্রে যে একটা বিষয় উঠে আসছে, কিভাবে আমাদের নেট জিরো করার যে একটা পদক্ষেপ করা হয়েছে বিশ্বজুড়ে, এই সমস্ত কিছুটা কতটা জলাভূমি কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে? বিশেষত যেটা আমাদের দেখা যায় যে কলকাতা বা অ্যাসোসিয়েটেড, আজকে আমরা দেখি যে দিল্লির পলিউশনস, কলকাতার পলিউশনস, এগুলো কিন্তু আমরা সবসময় একটা একিউআই ইন্ডেক্সটা সাংঘাতিকভাবেই বেড়ে থাকে, মানে যেটা একদমই আমরা ধরে থাকি 200-250-র ওপরে, যেটা একিউআই ইন্ডেক্সের ভ্যালু, তার মানে এটা খুবই দূষিত হয়ে আছে এয়ার। এখানে এই এয়ারকে পিউরিফাই করা ন্যাচারালি কিন্তু একমাত্র উপায় যে আমাদের এই জলাভূমিকে সংরক্ষণ করা। এই যে সমস্ত যে গাছ, যেটা জলাভূমির মধ্যে যে সমস্ত গাছগুলো থাকছে, তাদের কিন্তু এই কার্বন সিকোয়েস্ট্রেশনস, আমরা যেটাকে বলি বৈজ্ঞানিক নামে যে কার্বন সিকোয়েস্ট্রেশনস, এই সিকোয়েস্ট্রেশন ক্যাপাসিটিটা কিন্তু এই ওয়েটল্যান্ডের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি জলজ উদ্ভিদ আছে, আর ইভেন টেরিস্ট্রিয়াল, মানে আমাদের যেটা ল্যান্ড আছে তার মধ্যেও প্রচুর রকমের গাছ, সেখানেতে আজকে কিছু মেডিসিনাল প্লান্ট আছে, কিছু আছে আমাদের বিভিন্ন ধরনের যে শস্য বা এগ্রিকালচার রিলেটেড যে সমস্ত আমরা দেখতে পাই সেগুলো আছে। তাদের কিন্তু একটা নিজস্ব ক্যাপাসিটি থাকছে যে এই কার্বনটাকে শুষে নেওয়ার। সুতরাং এই আসপেক্টটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এই ওয়েটল্যান্ড একটা বিশাল বড় একটা আমাদের ভূমিকা পালন করছে, যেখানে কার্বন সিকোয়েস্ট্রেশন, আজকে আমাদের যে COP27 রিসেন্টলি যেটা বিশ্ব পরিবেশ সম্মেলন যেটা মিশরে হয়ে গেল, তার কিন্তু একটা অবজেক্টিভই আছে যে আমরা চেষ্টা করছি, সমস্ত দেশ চেষ্টা করছে যে নেট জিরোতে আসবে। এই নেট জিরো কিন্তু একটা দিনে সম্ভব নয়, বা হঠাৎ করে এসে আমরা দেখব যে ভীষণ একটা মানে কঠিন চ্যালেঞ্জ সবার ক্ষেত্রে। শীত পড়ার সাথে সাথেই কিন্তু বিভিন্ন ভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। সব কিছুর পেছনে কিন্তু আমরা জানি যে এই ধরনের একটা যে ক্লাইমেট চেঞ্জ, এটা বিশ্ব উষ্ণায়ন, এটা কিন্তু একটা, কিন্তু স্যাড পার্ট হচ্ছে যে আমরা জানি কিন্তু আমরা মানি না। একদম তাই, মানে আজকে আমরা মানে ভীষণভাবে এই মানে বাইরের ওয়ার্ল্ডটাকে আমরা যেভাবে দেখছি, যে ভীষণভাবে আমরা অনেক কিছু অভ্যেসের মধ্যে পড়ে গেছি, যেগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি না, এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের আজকে এই বিশ্ব উষ্ণায়নের আমরাও প্রত্যেকেই একজন করে কন্ট্রিবিউটার, যেটাকে বলা হয় কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে কার্বন ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি, এবং সেই কার্বন ফুটপ্রিন্ট কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেটেড, এবং সেটাই আলটিমেটলি কিন্তু আমাদের এই পলিউশনস, যেটা আমরা এতক্ষণ ধরে যেখানে আমরা কথা বলছি, যে বিভিন্নভাবে আজকে সায়েন্টিস্টরা বিভিন্নভাবে সেখানে চেষ্টা চলছে যে কিভাবে এইগুলোকে রেমিডিয়েট করা যায়। আজকে কিন্তু সেখানে বায়োম্যাগনিফিকেশনস, বিভিন্ন মাইক্রোবসগুলোকে আমরা দেখছি যে সেই পদ্ধতিতে কীভাবে বায়ো অগমেন্টেশনসে আনা যাচ্ছে, যে তারা কিভাবে ক্যাপাসিটি থাকছে, যে তারা কিভাবে সেই কার্বন সাইকেলসগুলোকে আজকে নিজেদের মধ্যে আনতে পারছে। যে সরকার পক্ষ থেকে এই জল ধরো জল ভরো, এটাও কতটা এই ধরনের এই পুরো এই পরিবেশের যে বৈচিত্র্যটা বা পরিবেশের যে ভারসাম্যটা বজায় রাখতে আরও সাহায্য করবে বলে আপনি মনে করেন? এটা ভীষণ ভালো প্রকল্প, কিন্তু আমরা কতটা বুঝছি সেই প্রকল্পটা নিয়ে, সেটা হচ্ছে খুব দরকারি একটা প্রয়োজনীয় বিষয়। কারণ আমরা জানি যে জল ভরো জল, মানে যেটা আমাদের গ্রামের দিকে যে কিংবা শহরের দিকে যে সমস্ত জলাশয়গুলো থাকছে, সেগুলোকে আমরা বুঝিয়ে কনক্রিটে আমরা মুড়ে ফেলছি শহরটাকে। সুতরাং আমরা জলাশয়ের কিন্তু একটা যে প্রাকৃতিক উপাদানগুলো, যেগুলো আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রেও কিন্তু জরুরি, আজকে যদি আমরা জলকে বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে আমরা জানি ন্যাচারালি এই উপাদানগুলো আস্তে আস্তে শেষের দিকে থাকবে, এবং সেখানকার যে বায়োডাইভার্সিটি সেটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং এই প্রকল্পগুলোকে আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে আরও ঠিকঠাক উপায় ইমপ্লিমেন্ট করা যায় এবং সেটাকে বৈচিত্র্যটাকে ধরে রাখা যায়। এটাই সব থেকে মেন বিষয় আর কি। একেবারেই এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল যে জলাভূমি দিবস, কিন্তু যেটা বারবার উঠে আসছে যে কোথাও সরকার থেকে পদক্ষেপ করা হবে, বিজ্ঞানীরা পদক্ষেপ করবেন নিশ্চয়ই,
কিন্তু আপনি যদি আপনার সচেতন না হয় তাহলে কিন্তু সামনে ঘোরতর বিপদ। এবং যেটা বারবার খুব ছোটোখাটো জিনিস, এবং আমরা হয়তো বরাবর বলে এসেছি জলই জীবন, কিন্তু হয়তো শুধু জল খাওয়ার জন্য কথা ভেবে বলি, কিন্তু এটা যে শুধুমাত্র কথার জন্য কথা নয় সেটা বোঝাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং পুরো পরিবেশের ভারসাম্য থেকে শুরু করে বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে, এবং যে ওভারঅল যে আলোচনা আমাদের উঠে এলো যে জলাভূমি সংরক্ষণের কেন জরুরি, প্রাকৃতিকভাবে এবং কৃত্রিমভাবেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং যেটা উনিও বলছিলেন যে আগামী প্রজন্ম যে কবেই আগে কবি তো লিখে গেছেন যে বাসযোগ্য করে যেতে হবে ভূমিকে, এবং আমার মনে হয় এই দায়িত্বটা প্রত্যেকেরই, এবং প্রত্যেকে যদি এভাবে সচেতন না হই তাহলে কিন্তু এই পৃথিবীতেই আর বাসযোগ্য থাকবে না, তাই তো? একদমই তাই। আর আমাদের ভুললে হবে না, বিশ্বায়ন তো হবেই, কিন্তু তার সাথে বিশ্ব উষ্ণায়নকে হতে দিলে কিন্তু কখনোই চলবে না। এই জায়গাটা আমাদেরকে সচেতনতার সাথে, আর এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আপনার সকলের। একদমই, অনেক অনেক ধন্যবাদ এই নিয়ে আলোচনা করার জন্য, এবং পরবর্তীকালে আরও আমরা পরিবেশের জন্য যা যা দরকার সেটা আলোচনা করবো। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।